শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এমনটাই কিন্তু রাশিয়া থেকে সরাসরি ঘোষণা দিয়েছেন পুতিন। এদিকে চীন ও আমেরিকাও সম্মতি জানিয়েছেন। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে, ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া। ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়লো যে যারা 5 বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া? এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর। তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাকে জানিয়ে দিয়েছে যে তারা কারো কথা শুনবে না। কে কি বললো তাতে তাদের কিছু যায় আসে না, প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুতিন। পুতিন জানিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই শীত হয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত বা স্বচ্ছ ইমেজ রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যাওয়ায় দলের ভবিষ্যৎ ও নির্বাচনের চিত্র নতুন মাত্রা পেয়েছে। আমি নেপালে আছি, না ইন্ডিয়া আছি, না দুবাই আছি, এত কিছু কোশ্চেন নেওয়ার কোনো দরকার নেই। আমি যেখানে দেখি ভালো আছি, কারণ আমার কথা কিছু চাইছ না, মানে ফলো করিস না, ফলো করে সমস্যা সমস্যা দেবে। হ্যাঁ, মানে শিক্ষায় নেই তো 14 পুরুষ আমার নাম মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না। খেলা জমে উঠছে, বুঝছেন, খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো হাসনাত আব্দুল্লাহর মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে, যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন তখন করতেছেন, বুঝছেন, ওই কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনী প্রথম জমা আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি এই রক্তদম ততস্থ হয়ে আছে। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস আর এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে। নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। 15 তারিখে হাসনাত আব্দুল্লাহর শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি। ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো কথা বলেন। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যেই কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে চলুন এ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেবো, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একে পর এক ভিডিওগুলি দেখতে থাকে। জামাতি প্রোডাক্ট হাদিকে জামাতে হত্যার পর বাংলাদেশের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা অনেকাংশে সফল হয়েছিল। হাদির জানা যায় লক্ষ মানুষের উপস্থিতি দেখাতে পেরেছে এবং হাদিকে যে বাংলাদেশের জনগণ ভালোবাসে ওগুলো কিন্তু মিডিয়াতে ফলাওভাবে প্রচার করতে তারা সক্ষম হয়েছে এবং ভারত বিরোধিতার রাজনীতিও মোটামুটি তারা চাঙ্গা করতে পেরেছিল। কিন্তু তারা যেটা চিন্তা করেছিল হাদিকে হত্যার পর 1 ঢিলে 3 পাখি মারবে, সেটাতে কিন্তু তারা সফল হয়নি। তাদের এই স্বপ্ন গুড়ে বালি হয়ে যায় কিছুদিন পরে যখন তারেক জিয়ার বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়। তারপরে তারা কি করেছে, তারপরে তারা হাদির ব্যাপারটাকে সাইডে রেখে হাসনাতকে লাইমলাইটে নিয়ে এসে ভারত বিরোধিতার বক্তব্য দিতে বলেছে। হাসনাতও তাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভারত বিরোধিতার বক্তব্য শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে। এই হাসনাতকেও কিন্তু তারা প্ল্যানিং করে টার্গেট করে ফেলেছিল, হাসনাতকেও তারা ফেলে দিবে। তাদের কথা হচ্ছে যারাই অতিরিক্ত ভারত বিরোধিতার বক্তব্য দিবে এবং তারাই কিন্তু ভারত বিরোধিতার বক্তব্য দেওয়াচ্ছে স্ক্রিপ্ট করে, যখন সারা বাংলাদেশে মোটামুটি ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার ফলে তার জনপ্রিয়তা মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, তাকে ফেলে দেওয়া হবে। তো ফেলে দিলে তারা ব্যাপারটাকে কিভাবে ক্যাশ করবে, যে ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার কারণে ভারত রয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের সহায়তায় এই বিপ্লবী নেতাদেরকে মেরে ফেলছে। এই হাদিকে সে কারণে মারা হয়েছে। হাদিও কিন্তু 1 মাস আগে থেকেই জানতো তাকে মারা হবে, কারা মারবে সেটাও জানতো, কারণ হাদি জামাতের জন্যই তার জীবনটা বিলিয়ে দিতে রাজি ছিল। হাদি মনে করতো আমি আমার রাজনৈতিক দলের জন্য জীবনটা যদি বিলিয়ে দিই আমি শহীদের কাতারে যাবো এবং আমাকে এমন ভাবে প্রমোট করা হবে আমি বাংলাদেশের বুকে আজীবন বেঁচে থাকবো। এই সকল ব্যাপারগুলো কিন্তু হাদি ইমোশনাল হয়ে টকশোতে বলে বেড়াতো। কেন বলে বেড়াতো? কারণ হাদিকে যে মেরে ফেলবে বা বলি দিবে রাজনৈতিক দলের কারণে এটা আগে সেটেল করা ছিল। হাসনাতকে মোটামুটি প্রিপেয়ার করা হচ্ছিল এই ব্যাপারগুলোর কারণে। তারা চেয়েছিল যে আওয়ামী লীগের যেরকম কিছু জাতীয় নেতা আছে তাদেরকে আমরা বারবার স্মরণ করি, বিএনপিরও কিছু এরকম জাতীয় নেতা আছে আমরা বারবার স্মরণ করি, এই তরুণদের মধ্যে থেকে এই ধরনের নেতা তৈরি করে তারা কিছুদিনের মধ্যে তাদেরকে মেরে ফেলে ইস্টাবলিশ করতে চেয়েছিল বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের মতো এরও এক বিপ্লবী নেতা, এরও জাতীয় নেতা। বুঝতে পেরেছেন? হাদিকে ইস্টাবলিশ করছে, এরপরে হাসনাতকে এই ধরনের ইস্টাবলিশের প্ল্যানিং ছিল। কেন তারা এই হঠাৎ করে তরুণদেরকে ইস্টাবলিশ করতে চাচ্ছে? মেরে ফেলার পরে রাজনৈতিকভাবে একটা নতুন যাত্রা শুরু। তার মেইন রিজন হচ্ছে জামাতে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে
তাদের তো রাজাকার ট্যাগ আছে, এবং আগেও যারা ছিল মারা গিয়েছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে রাজাকার ট্যাগ লাগিয়ে, তাদেরও তো রাজাকার ট্যাগ আছে। তরুণ প্রজন্ম যারা আছে তাদের কিন্তু রাজাকার ট্যাগ নাই। তাদের মধ্যে থেকে এমন কিছু জাতীয় নেতা তৈরি করা হবে তাজউদ্দিনের মতো এবং কামরুজ্জামানের মতো জাতীয় নেতার মতো, এবং এদেরকে ভারত বিরোধী রাজনীতি করানো হবে। এরপর এদেরকে দলের সাথে বলি দেওয়া হবে, এদেরকে আওয়ামী লীগের বিএনপির মতো এবং জিয়া রহমান মুজিবদের মতো ওই পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মারা যাওয়ার পর ওদেরকে এমন ভাবে প্রমোট করা হবে, সেদিকেই তারা প্ল্যানিং করে আগাতে ছিল। ওই যে বললাম, তারেক জিয়া যখন চলে এসেছে সকল প্ল্যানিং এ তারা সকল কিছু ঘুরে বালি হয়ে গিয়েছে। এরপরে হাসনাতকে আর তারা ওই প্ল্যান থেকে সরিয়ে হাসনাতকে আর বলি দেওয়ার দিকে তারা ফোকাস দেয়নি, তারেক জিয়ার ব্যাপারটাকে নিয়ে তারা খেলা শুরু করে দিয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, তারেক জিয়াকে সকলে এখন প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে। সেনাবাহিনীর অনেকে অতিভক্তি দেখাচ্ছে তারেক জিয়াকে। সকল প্রোটোকল ভেঙে তারেক জিয়ার গুলশানের বিএনপির অফিসে কিন্তু সকলে যায় হাজিরা দিচ্ছে। এই কিছুদিন আগে এনএসআই এর প্রধানও কিন্তু গিয়ে হাজিরা দিয়েছে, এবং সেনাবাহিনীর মেজর জেনারেল হাকিমুজ্জামান যখন তারেক জিয়া কান্না করতেছিল তখন হাতের মধ্যে টিস্যু বাড়িয়ে দিচ্ছে। মানে এমন ভাবে তৈলমর্দন করা হচ্ছে তারেক জিয়াকে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাথায় রাখবেন, এখন কিন্তু ডক্টর ইউনূস সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এখনো কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অনেক জামাতপন্থী নেতা আছে, সকল সেক্টরে কিন্তু জামাতপন্থী নেতায় সয়লা। এত অতিভক্তি তারেক জিয়াকে দেখানো হচ্ছে কেন? তারেক জিয়াকে কি সিস্টেমে ফেলে দেওয়ার প্ল্যানিং চলছে না তো? এখন এমন এক পর্যায়ে চলছে, কাকে কখন ফেলে দেওয়া হয় রাজনীতি থেকে বোঝা বড় মুশকিল। ইতিহাসে এরকম অনেক ঘটনা হয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা হয়েছে, তারেক জিয়া এখন রাষ্ট্রপ্রধান হয়নি। জামাত এবং ডক্টর ইউনূস গঙ্গা এখন মেইন গলার কাটা আওয়ামী লীগের থেকে তারেক জিয়া। তাই তারেক জিয়া অতিভক্তি দেখে অতি খুশি হওয়ারও কিছু নেই রে ভাই। ক্ষমতায় চলে আসার পরও যে অতিভক্তি দেখানোর পর আপনাকে ফেলে দিবে না তার কোনো গ্যারান্টি আছে? ইন্ডিয়া হয়তো এই ব্যাপারগুলোই তারেক জিয়াকে সতর্ক করার জন্যই খালেদা জিয়া মারা যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছিল এবং তারেক জিয়াকে এই বার্তা দিয়েছিল যে আপনার সতর্ক থাকবেন, আপনার জানার রিস্ক আছে। হয়তো মোদিও চিঠির মধ্যে বার্তা দিয়েছে, তাই নয় কি? তাই তারেক জিয়াকে সরকারি প্রোটোকলের সাথে সাথে নিজের প্রোটোকল নিজেকে নিতে হবে। কারণ ভাই, নিজের প্রোটোকল যদি নিজে না নিতে পারেন আপনাকে এই সকল প্রোটোকল দিয়ে কোনো লাভ হবে না। কারণ প্রোটোকল যারা দিবে তারাই যদি আপনাকে কাম করে দেয়, তারাই কাম করে দিলে বিএনপি এখন যে সাংগঠনিক অবস্থা, তারা রাজপথে নেমে কিছুই পাল্টা ফেলতে পারবে না। আওয়ামী লীগ তো কিছু করবেই না, তাহলে সর্বসর্বা কিভাবে থাকবে? জামাত ইসলামী এবং ডক্টর ইউনূস তারাই এখন রাজপথে থাকবে। পুরো দেশটাকে তারা চুষে খেয়ে ফেলবে। এই পাকিস্তান, তুরস্ক এবং সিএর সহায়তা, আমেরিকার সহায়তা কিছু করতে পারবে না বিএনপি। তাই তারেক জিয়া সবচেয়ে এখন রিস্কে আছে। তারেক জিয়ার সকল প্রোটোকল, এই সকল অতিভক্তি যারা দেখাচ্ছে তারাও রিস্কের কারণ হতে পারে। হয়তোবা ভারত সে ব্যাপারগুলোই তারেক জিয়াকে সতর্ক করছে। শেখ মুজিবুর রহমানকে যখন সেনাবাহিনী মেরে ফেলার জন্য যায়, তার কিছুদিন আগেও কিন্তু ভারত শেখ মুজিবকে সতর্ক করেছিল, কিন্তু শেখ মুজিব সেটা গুরুত্ব দেয়নি। শেখ মুজিব বলেছে আমার দেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। ঠিকই কিন্তু আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের সেনাবাহিনী শেখ মুজিবের সপরিবার হত্যা করার জন্য গিয়েছিল এবং শেখ হাসিনা এবং তার বোন শেখ রানা ছাড়া সকলকে কিন্তু হত্যা করেছিল। এটা বাংলাদেশের নজির আছে, তাই নয় কি? জিয়া রহমানকেও কিন্তু বাংলাদেশের মানুষ হত্যা করেছে, বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে। তাই তারেক জিয়া কোন হুনুরে বুঝেন নাই? যতই সিকিউরিটি থাকুক, যতই কিছুই থাকুক, নিজের সিকিউরিটির ব্যবস্থা আপনি নিজে এখন করতে হবে। কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি, আওয়ামী লীগ রাজনীতিতে নাই। এখন যদি আপনারও সিস্টেমে কুল্লু খালাস হয়ে যান, বাংলাদেশ সম্পূর্ণরূপে জঙ্গিদের দখলে চলে যাবে, পাকিস্তানের দখলে চলে যাবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না। তাই হাসনাত না তারেক, এই প্রশ্ন এসেই যায়। কারণ হাসনাতকে সাইডে রেখে এখন হয়তো আপনাকে বলে দিতে পারে তাদের স্বার্থের কারণে। কারণ জামাত মুনাফেক, যে পাত্রে খায় সে পাত্রে ছিদ্র করে। এত বছর তারা কোণঠাসা ছিল, আপনাদের কলিজার মধ্যে থেকে তারা রাজনীতি করেছে, বাট গুছিয়েছে, মেটিকুলাস ডিজাইন করেছে। যখন তারা মোটামুটি শক্তপক্ত হয়েছে, ওই মাকড়সা যেভাবে তার বাচ্চাকে যখন হওয়ায় বাচ্চা বুকের মধ্যে থাকে, বাচ্চা যখন বড় হতে থাকে মায়ের কলিজা খেয়ে বুক ফেরে বুক চিরে বের হয়ে যায়। সেম ভাবে আপনারা মাকড়সা ছিলেন, বড় মা ছিলেন, যখন তারা বড় হয়ে গিয়েছে পেট ছিঁড়েই কিন্তু এখন আপনাদেরকে এক সাইডে রেখে তারা বের হয়ে গিয়েছে। তারা এখন মনে করে আমরা শক্তিশালী দল, বাংলাদেশের আওয়ামী লীগ গায়েব হয়ে গিয়েছে, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, আমরা যাই বলবো তাই হবে। ডক্টর ইউনূস আমাদের সরকার, আমরাই বিপ্লব ঘটিয়েছি, আমরাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের সাথে আমেরিকা, আমাদের সাথে পাকিস্তান, আমাদের সাথে তুরস্ক আছে, সৌদি আরব আছে। তারা এটা মনে করছে। কেন মনে করছে? আপনাদের কারণে। কারণ তারা এখন যাইছে তা করলো, যদি আওয়ামী লীগ রাজপথে নামে আপনারা আবার আমাদের সাথে ঐক্য হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। তারা সেই দুর্বলতা আপনাদের জানে যে আপনাদের মনে ভয় আছে। তাই আপনাদেরকে যতই কেলান কেলাক, যতই আপনাদেরকে খেলে দেওয়ার জন্য বসে থাকুক, তারেকও খেলে দেওয়ার জন্য বসে থাকুক, আমরা বাল্টো ফেলতে পারছেন না। কারণ আপনাদের দুর্বলতা সকল কিছু জামাত জানে, জামাতের কাছে মূল চাবিকাঠি আপনাদের। এটাই হচ্ছে সত্য কথা। আপনাদের আশেপাশে এখন জামাত ঢুকে গিয়েছে, 30 থেকে 40% এখন বিএনপির মধ্যে লোক আছে জামাতের। আপনারা বুঝতেও পারতেছেন আপনাদের দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। তারা লুঙ্গির তলা থেকে রাজনীতি করতে পছন্দ করে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে, আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। এখন আপনারা ক্ষমতা আসার দৌড়ে আপনাদের লুঙ্গির তলা থেকে রাজনীতি করে সাংগঠনিকভাবে শেষ করে দিবে। পরে আপনাদের তারেক জিয়া যে আছে দলের প্রধান, তাকেও শেষ করে দিবে, হয়তো বা ক্ষমতায় বসার আগে, না হলে ক্ষমতায় বসার পরে হতে পারে। তাই নিজের সিকিউরিটি নিজেকেই দিতে হবে। প্রোটোকলের বিশ্বাস করে কোনো লাভ হবে না। আর ভবিষ্যতে কি পরিস্থিতি হয় সেটা কেউ বলতে পারে না, হয়তোবা নির্বাচনের আগে হয়ে যায়। রাজনীতিতে মৃত্যু কোনো নীরব ঘটনা না। সেজন্য রাজনৈতিক নেতার শেষকৃত্য বা মৃত্যু কখনোই কেবল ধর্মীয়, পারিবারিক বা ব্যক্তিগত ঘটনা না। এটা একটা জাতীয় ঘটনা, এটা একটা রাজনৈতিক ঘটনা। এই মৃত্যুর মধ্যে দিয়ে বাইর হয়ে আসে এক একটা মৃত্যুর স্পেসিফিক রাজনৈতিক তাৎপর্য। এই রাজনৈতিক তাৎপর্যটা হইল রাষ্ট্র, ক্ষমতা এবং জনগণের একটা যৌথ ভাষ্য। মাও সেতুং বলছিলেন সব মানুষকেই মরতে হবে, কিন্তু সব মৃত্যু একরকম না। কিছু মৃত্যু তাই পর্বতের মতো ভারী, আর কিছু মৃত্যু পালকের মতো হালকা। মৃত্যু হলে তার শেষকৃত্য হবে। এক এক ধরনের শেষকৃত্য এক এক ধরনের রাষ্ট্রনৈতিক, রাজনৈতিক, দার্শনিক বার্তা দেয়। কয়েকদিনের মধ্যে আমরা 2টা বিশাল জানাজা দেখলাম, 2টা বিশাল মৃত্যু দেখলাম। হাদির
আর খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ আর একটা মৃত্যু এবং জানাজা দেখছিল, জিয়াউর রহমানের জানাজা। এই 3 মৃত্যুই তাই পাহাড়ের মতো ভারী, সেই জানাজাও ছিল বিশাল। এই 3 জানাজা কি একই ধরনের, একই বার্তা দেয়? না, এইগুলো প্রকৃতিগতভাবে আলাদা। এই জানাজাগুলোর রাজনৈতিক মূল্য আলাদা। আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আমাদের একটা আলাপ হবে জাতীয় পর্যায়ে, দার্শনিক আলোচনা, ফিলোসফিক্যাল আলোচনা। সেটা হয় নাই, একেবারেই হয় নাই। এর ফলে যা হয়েছে, কোন জানাজায় কত লোক হয়েছে, এই ধরনের খুবই স্থূল আলোচনায় পর্যবসিত হয়েছে এই 3 বিশাল মৃত্যুর ঘটনা। আমার ফেসবুকে বিএনপির অনেকে এসে আশ্চর্যজনকভাবে উল্লাস করতেছে, বলতেছে এই যে দেখিস কত মানুষ আমাদের নেত্রীর জানাজায়। কেউ কেউ কইতেছে জানাজায় এত লোক দেখাই না, এখন সবাই তারেক রহমানের কাছে বেরিচ্ছে, বিএনপির বিজয় ঠেকায় কে? কি তামাশা! আসেন আমরা দেখি কিছু রাজনৈতিক মৃত্যু নিয়ে এই পৃথিবীতে, একটা রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দেখি মৃত্যুর ঘটনাগুলো ব্যাখ্যা করি। কোন মৃত্যু আসলে কি বার্তা দেয়? খালেদা জিয়ার মৃত্যুর পরে এই বিশাল জানাজা কি আদৌ বিএনপির বিজয়কে নিশ্চিত করবে? আসেন সেই গভীর আলোচনায় ঢুকি। এই 3 বিশাল মৃত্যুর রাজনৈতিক তাৎপর্য কি? রাজনীতিতে মৃত্যু তো নীরব না, আগেই শুনলাম। সে কখনো একটা প্রশ্ন তোলে, কখনো সে বিস্ময়ের উদ্রেক করে, কখনো ইতিহাস শুরু হয় সেই মৃত্যু থেকে, আর কখনো ইতিহাস এসে শেষ হয় ওই মৃত্যুতে। জিয়ার মৃত্যু কি ছিল? জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা, যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি, উনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমানের মৃত্যু ছিল অসমাপ্ত একটা রাষ্ট্র প্রকল্প। তাই শোক মিছিল হলো, সেই মিছিল ভোটের বাক্সে গেল। সাত্তার সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এর সাথে এক ধমকেই রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন। জিয়ার জানাজায় যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল। তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরছিল। একই ধরনের মৃত্যু বেনজির ভুট্টোর। তার দল ভোটে জিতে ক্ষমতায় আসে, যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই। কিন্তু বেনজির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ বেনজির ভুট্টোর দলকেই ভোট দিল, কারণ মানুষ চাইছিল বেনজির ভুট্টো যে কাজ করতে এসে শহীদ হইল, সেই কাজটা তার দল ডেলিভার করুক, বাস্তবায়ন করুক, পূরণ করুক। ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই। তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভূমিধ্বস বিজয় অর্জন করে। এবার আসেন ওসমান হাদির মৃত্যু কি বার্তা দেয়? ওসমান হাদির মৃত্যু এক শূন্যতা এবং এক অসহায়ত্ব দেয়। হাদির মৃত্যু সবাইকে বলে আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম। ওসমান হাদির মৃত্যু ক্ষমতার শোক না, ছিল প্রতিনিধিত্বের শূন্যতা। প্রশ্ন উঠছিল এখন কে কথা বলবে আমাদের হয়ে? হাদির মতো এইভাবে সত্য উচ্চারণ জনগণের জন্য কে করবে? কে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে গিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে? হাদির জানাজায় এসেছিল মূলত তরুণেরা আসছিল হাদির আদর্শ থেকে আদর্শ গ্রহণ করতে। ওইটা একটা ইতিহাসের শুরু। জিয়ার মৃত্যু ছিল ইতিহাসের মাঝখানে, হাদির মৃত্যু হলো ইতিহাসের শুরু। হাদির যেরকম মৃত্যু ছিল একই ধরনের মৃত্যু ছিল মার্টিন লুথার কিং এর। এই দুজনের মৃত্যুতেই তৈরি হয়েছিল একটা প্রতিনিধিত্বের ভ্যাকুয়াম, শূন্যতা। দুইজনেই ক্ষমতার শীর্ষেও ছিলেন না, রাষ্ট্রের আনুষ্ঠানিক কেন্দ্রেও ছিলেন না, কিন্তু সাধারণ মানুষের ভাষার প্রতিনিধি ছিলেন। তাদের মৃত্যুতে ক্ষমতার ভারসাম্য বদলায়নি, কিন্তু জনগণের মধ্যে তার কণ্ঠস্বর হারানোর শোক তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করছে অসহায়ের মতো উনি না থাকলে এই কথাগুলো কে বলবে? আজকে বলে না হাদির মৃত্যুতে কে আমাদের মতো হয়ে এইভাবে কথা বলবে? কে আমাদের জন্য এইভাবে কথা বলবে? হাদির মৃত্যুতে এসে বলে না সবাই কে এইভাবে এত সাধারণভাবে আমাদের কথাগুলো আবার বলবে? এইবার আসেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে। খালেদা জিয়ার মৃত্যু একটা কমপ্লিটলি ডিফারেন্ট বার্তা দেয়। উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না দীর্ঘদিন। ওনার মৃত্যুটা আসলে কি বার্তা দেয়? ওনার মৃত্যুটা আসলে কিসের প্রতীক? এই যে বিশাল জানাজা, এটা আসলে আমাদেরকে কি বলে, জাতিকে কি বলে? ওনার মৃত্যু একটা রাজনৈতিক অধ্যায়ের শেষ। খালেদা জিয়ার জানাজায় মানুষ ছিল অনেক, কিন্তু ওখানে রাজনীতি ছিল না, কারণ এটা ছিল ইতিহাসের সমাপ্তি, এটা কোনো সূচনা ছিল না। এখানে একটা প্রজন্ম তাদের কালেকটিভ স্মৃতির সাথে বিচ্ছেদের বেদনা সবার সাথে ভাগ করে নিতে আসছিল। এইটাকে বলে হিস্টোরিক্যাল ক্লোজার। একটা অধ্যায় শেষ হয়ে গেল আমাদের প্রজন্মের জন্য, আমাদের দেশের জন্য। এটা শুধু খালেদা জিয়ার জীবনের, রাজনৈতিক জীবনের সফল পরিসমাপ্তিই না, যেই জনগোষ্ঠী খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি করে আসছে তাদের সাথেও একটা হিস্টোরিক ক্লোজার। বিএনপির এই মৃত্যুকে তুলনা করা যায় ইতিহাসে আরো 2 মৃত্যুর সাথে, মাদার তেরেসার মৃত্যু, নেলসন ম্যান্ডেলার মৃত্যু, আর তার সাথে একই রাস্তায় দাঁড়ায় খালেদা জিয়ার মৃত্যু, একটা রাজনৈতিক সিলসিলার পরিসমাপ্তি। 3 জনের মৃত্যুই ছিল হিস্টোরিক্যাল ক্লোজার, ইতিহাসের সমাপ্তি, সূচনা না। মাদার তেরেসার মৃত্যুতেও ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি, কেউ ভোটও চায়নি। উনি কারণ সবাই ওখানে গেছেন ওনাকে বিদায় জানাতে, কারণ ওনার জীবদ্দশাতে যা করার দরকার ছিল উনি করে গেছেন। এই শোক প্রকাশ ছিল কৃতজ্ঞতার। নেলসন ম্যান্ডেলার মৃত্যুতেও সারা দুনিয়া কাটছে, কিন্তু ওনার মৃত্যুতে কোনো বিপ্লব হয়নি, কোনো বিপ্লবের ডাকও নাই। ওনার মৃত্যুতে ওনার সংগ্রামী জীবনের প্রতি সবাই শ্রদ্ধা জানাইছে। খালেদা জিয়ার মৃত্যু সেটাও একই রকম একটা অধ্যায়ের শেষ। বিশাল জনসমাগম ছিল, কিন্তু এই যে শোক, এইটা কোনো সলিড রাজনীতিতে কনভার্ট হয়নি, কারণ এই মৃত্যুর সাথে ক্ষমতার প্রশ্নটা জড়িত না। এই 3টা মৃত্যুই, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, খালেদা জিয়া, কোনোটাই অসমাপ্ত প্রকল্প না। তাই জানাজা হয়েছে জনসমুদ্র, কিন্তু কোনো স্লোগান ওঠেনি, শপথ হয়নি, যেটা হয়েছে হাদির জানাজায়।
পার্থক্যটা শুধু এখানে। একইভাবে মাদার তেরেসার মৃত্যুতে একটা নৈতিক যুগের ক্লোজার হয়েছে, ম্যান্ডেলার মৃত্যুতে এক ঐতিহাসিক সংগ্রামের ক্লোজার হয়েছে, হিস্টোরিক ক্লোজার। আর খালেদা জিয়ার মৃত্যুতে হিস্টোরিক ক্লোজার হয়েছে একটা রাজনৈতিক অধ্যায়ের। এমনকি তারেক রহমানের বক্তব্য বা নজরুল ইসলাম খানের বক্তব্য ছিল ওনার রাজনৈতিক জীবনের স্মরণ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার জানাজায় এসেছিলেন মূলত শোকার্ত 40 মানুষেরা। তারা সবাই খালেদা জিয়াকে একজন ভিকটিম হিসেবে দেখছে, হাসিনার জামানার, হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে মজলুমের মুখ হিসেবে দেখছেন খালেদা জিয়াকে। সেই খালেদা জিয়াকে বিদায় জানাতে সব কান্না থেকে ক্ষমতা উৎসরিত হয় না। কিছু মৃত্যু ইতিহাসের ক্লোজার হয়, ভবিষ্যৎ খুলে দেয় না। এগুলোই সেই মৃত্যু যেগুলো পাহাড়ের মতো ভারী কিন্তু নীরব। আমি আবেগকে অস্বীকার করতেছি না, প্রচুর আবেগ ছিল, আমাদের ভালোবাসা ছিল, শোক ছিল, কান্না ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু এই আবেগটা রাজনৈতিক না, এই আবেগটা ঐতিহাসিক, হিস্টোরিক। আবার ধরেন কখনো কোনো মৃত্যু ভয় দেখায়, মেসেজ একটাই, এই পরিণতি মনে রেখো, এই মৃত্যু মানুষকে রাস্তায় নামায় না, নীরব করে দেয়। শেখ মুজিবের মৃত্যু ছিল সেই রকম ভয় দেখানো মৃত্যু। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।